একদিকে যেরকম বেশ কিছু পজিটিভ কারণ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের কাজগুলো রয়েছে, এক্সচেঞ্জ রেট এটার যে ম্যানেজ করার ব্যাপারটা ছিল, এবং যে 2.5% প্রণোদনা, এবং ব্যাংকরাও সেই সাথে প্রণোদনা যেটা চালু রেখেছিলেন, ওটার পাশাপাশি যে ব্যবসা বাণিজ্য কিছুটা স্থিমিত থাকায় হুন্ডির চাহিদা কমে যাওয়া, এগুলো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু রেমিটেন্সে একটা ভালো গতি লক্ষ্য করেছি। অফকোর্স এগুলোর সাথে দেশপ্রেম, অভিবাসীদের দেশপ্রেম এবং এই পরিবর্তিত ব্যবস্থার প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটাও প্রকাশ পায়। তো সেদিক থেকে এটা আশা করা খুবই স্বাভাবিক যে এবারের বাজেটে এই অভিবাসীদের বিষয়টা ভালো মতো আসবে, কারণ তারাও ছিলেন এই আন্দোলনের অংশ। তো আমি প্রথমেই আসতে চাই এই রেমিটেন্সের পরে দ্বিতীয় বিষয়টা যদি আমি দেখতে চাই, বাজেট। তো বাজেটের ভেতরে 2010 সাল থেকে 2010-11 বাজেট থেকে শুরু করে 2023-24 বাজেট পর্যন্ত প্রতি বছরে মাইগ্রেশন গভর্নেন্সে খরচ করা হয়েছে মাত্র 0.08% অ্যাভারেজে। তার মানে কি আমরা খুবই সামান্য খরচ করে একটা এমন কিছু চাই বা পাচ্ছি যেটার কদর আমি করতে পারিনি অতীতে। আশা করা যায় যে এবার কদর হয়তো হবে, কিন্তু আমি যখন এবারের বাজেটটা খেয়াল করছি এবং সেখানে যেভাবে অভিবাসন নিয়ে স্বাভাবিক আলাদাভাবে কিছু আসবে না, কিন্তু ব্যয় সংকোচনের যে বাজেট, সেই দিকে তাকালে বোঝা যাচ্ছে এক্ষেত্রে খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। তো খুব একটা বাড়ার সম্ভাবনা যদি না থাকে, তাহলে একটা সেক্টর যেখানে বলা হচ্ছে 10 লক্ষ থেকে 12 লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, বাংলাদেশের ভেতরে যেখানে ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট কমে আসছে, সেখানে এই এতটা এমপ্লয়মেন্ট যে ক্রিয়েট করছে, সেই এমপ্লয়মেন্টকে ক্যাটার করার জন্য কি ধরনের ব্যাপারগুলো বাজেটে অথবা পলিসিতে, অনেক কিছুতে বাজেট দরকার নেই, অনেক কিছুতেই শুধু পলিসি প্রয়োজন, সেই জায়গায় এই সরকার কাজ করতে পারছেন কিনা সেই জিনিসটা দেখার বিষয়। আমি চলে আসতে চাই তাহলে এই যে আমরা বলছি যে আমাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের একটা অংশগ্রহণ ছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসলে প্রকৃতভাবে সামাজিক সুরক্ষা যেটা গরিব মানুষের পক্ষে যায়, আর 70% কিন্তু ঠিক গরিব মানুষের জন্য হয়, এটা বলাটা যাবে বলে মনে হয় না। তার ভিতরে পেনশনও আছে, অন্যান্য জিনিসপত্র আছে, এটা আমাদের আলগা বিশ্লেষণ আছে। কিন্তু যেটা আপনি দেখেন যে এই মুহূর্তে এই যেই সামাজিক সুরক্ষার যেই জায়গাগুলো বাড়ানো হয়েছে এই সরকারের আমলে এবং এখনও হবে, সেটার ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক তো আছে যে ভাতা বিতরণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, নতুন তালিকা তৈরি করার ব্যাপার হয়েছে, আমরা যেগুলিকে বলি এক্সক্লুশন এরর অ্যান্ড ইনক্লুশন এরর, অর্থাৎ যার থাকার কথা না সে থাকছে ওই তালিকার মধ্যে, আর যার থাকার কথা সে ওখানে ঢুকতে পারে নাই, এই সমস্ত এগুলি ঠিক করা হবে। এই যে আমাদের রেমিটেন্স গত 10 থেকে 5 বিলিয়ন ডলার যে বেশি আসলো, এটা হঠাৎ করে আসেনি। হুন্ডি হাওলা যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে ডিসরাপ্ট করা হয়েছে, সুতরাং বৈধ পথে ফর্মাল চ্যানেলে আসছে। সো আমি তিনভাবে এটাকে দেখি। এখনো পর্যন্ত আমরা বিদেশ থেকে আনা হয়েছে এটা হয় না, তবে বিএফআইইউ কেস করেছে, তারপরে এন্টি কারাপশন কমিশন আমাদের কোর্টে গেছে, সেখান থেকে বিদেশের কোর্টে সেটাকে জব্দ করা, সিজ করার জন্য সেটা বলা হয়েছে। যারা যদি টাকা ফেরত নিয়ে আসে তারা জিরো ট্যাক্স দিবে। এটা 2022-23 সালের বাজেটে এরকম একটা ছিল যে যদি অ্যাসেট থাকে সেটা ডিক্লেয়ার করে 15% ট্যাক্স দিয়ে ওটাকে বৈধ করে নেওয়া, বা যদি ক্যাশ থাকে তাহলে সেটা ডিক্লেয়ার করে 10% দিয়ে সেটাকে বৈধ করে নেওয়া, আর যদি ক্যাশ থাকে সেটাকে ফেরত আনলে 7% ট্যাক্স দিয়ে ওটাকে বৈধ করে নেওয়া। এরকম একটা দেওয়া হয়েছিল 2022-23-এ। পৃথিবীর কোথাও এরকম যারা চুরি করে নিয়ে গেছে দেশের সম্পদ তাদেরকে মাথায় হাত বুলিয়ে ফেরত আনার জন্য এরকম সুবিধা দেওয়া হয়েছে কিনা জানি না, কিন্তু 2023-24 বাজেট বা 24-25 বাজেটে এটা নিয়ে আর কোনো দ্বিতীয় কোনো কথা নাই। তার মানে একটা টাকাও বোধহয় আসবে। কেন আসবে যদি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে? কি জন্য সে আনবে? সো এইটা দেওয়ার তো কোনো প্রশ্ন উঠে না। বরং আমি বলবো যে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে শিডিউল 2, শিডিউল 4-এ,
তার সেকশন 45-67-এ যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব।